করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি ফ্লাইট বন্ধে বিপাকে যাত্রীরা। মঙ্গলবার থেকে ওমানেও নিষেধাজ্ঞা, একের পর এক ফ্লাইট বাতিলে অচল ইউরোপ। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে দেশে আসবে 6 কোটি ডোজ ভ্যাকসিন, জানানো হলো মন্ত্রিসভার বৈঠকে। পাবেন 4.5 কোটি মানুষ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি ভাইরাসটির নতুন শক্তিশালী ধরনের আবির্ভাবে দেখা দিয়েছে অচলাবস্থা। ঘোষণা ছাড়াই সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। যাত্রার আগ মুহূর্তে এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এদিকে ওমানও নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশ বিমানের আগামী 1 সপ্তাহের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট, কিন্তু বিশ্বজুড়ে করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় হুট করে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। 1 সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের নোটিশ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে যাত্রার কয়েক ঘন্টা আগে এই সংবাদে মুষড়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। 200-300 যাত্রী এ জায়গায় আসার পর বলতেছে তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে, করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাব কিভাবে? 7 মাসেরও বেশি সময় পর ফ্লাইট চালু হওয়ায় সবেই কর্মস্থলে ফিরতে শুরু করেছিলেন প্রবাসীরা। এই অবস্থায় মহামারী পরিস্থিতি নতুন মোড় নেয় শঙ্কায় পড়েছেন তারা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। ভিসার পিছনে আমরা 5 লাখ টাকা খরচ করছি, তো ওদের টাকা রিস্কে নিবে। এখন আমার আকামা 2 দিনের মেয়াদ আছে, আইয়া ফোনি মানে যাওয়া যাবো না, বন্ধ, সৌদি আরব বিমান বন্ধ, তা আমি কি করবো? ভিসার মেয়াদ এবং আকামা মেয়াদ কূটনীতিভাবে এটা সরকার, সৌদি সরকার সাথে আলোচনা করি আমাদের কোনো কিছু বিবেচনা করে। আমরা চাই যে দ্বিতীয়বার টেস্ট যদি হয় এইটা সরকার বহন করুক। এদিকে নিষেধাজ্ঞার কারণে আগামী 1 সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে 2 দেশের অন্তত 11,000 যাত্রী যাওয়া আসার কথা ছিল। ফ্লাইট আবার পুনরায় চালু হলে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিট বরাদ্দ করব। আগেও সিট পুনরায় বরাদ্দ করার ক্ষেত্রে চার্জ দিইনি, এইবারে আমরা নিব না। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে দেশটিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে, তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। রিয়াদ থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিল সৌদি আরব। রোববার হঠাৎ করে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন বিভাগ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 1 সপ্তাহের জন্য সৌদি আরবের সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশের সরকার হঠাৎ একটা সিদ্ধান্ত নিল, 1 সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। এটা তো রাষ্ট্রান্তর দেশ, এখানে তো আর কিছু বলাও যায় না। এর আগেও এরা করোনার কারণে 15 দিনের জন্য বন্ধ করে তো লং টাইম বন্ধ রাখছে, ধাপে ধাপে এটা করছিল। তবে বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে। জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানায় সংস্থাটি। কার্গো বিমান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া 8ই ডিসেম্বরের পর ইউরোপ থেকে যারা সৌদি আরবে এসেছেন তাদের 2 সপ্তাহ সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে ব্রিটেনে পাওয়া নতুন করোনার সংক্রমণ ঠেকাতে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় অচল হয়ে পড়েছে ইউরোপ। বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রিটেন। দেশটিতে নতুন করে কঠোর লকডাউনে বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল যুক্তরাজ্যে কোভিড-19-এর নতুন ধরন শনাক্তের পর বেকায়দায় পড়ে বরিস সরকার। একে একে নানা পদক্ষেপ নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় লন্ডন সহ বিভিন্ন শহরে জারি করা হয় 2 সপ্তাহের কঠোর লকডাউন। ক্রিসমাস ও খ্রিস্টীয় নববর্ষের আগ মুহূর্তে কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। থমকে গেছে জনজীবন, ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। লকডাউনের কারণে এই খুবই খারাপ সময় যাচ্ছে, মানুষ নাই, রাস্তাঘাটে কিছু নাই, এই খুবই আতঙ্কের মধ্যে আছে আমরা ব্যবসায়ীরা। মানুষের খানির অভাব, পানির অভাব, সব কিছুর অভাব পড়ছে, মানুষ হাহাকার। ঠিক লাগে না ওইসব, এটা ভালো নাই তো। লকডাউন যখন এভরিথিং শাটডাউন। অভ্যন্তরীণ কঠোর বিধিনিষেধের মধ্যেই করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের সঙ্গে আকাশ, নৌ ও স্থলপথে যোগাযোগ বন্ধ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। একই পদক্ষেপ নিয়েছে সুইডেন, অস্ট্রিয়া, কলম্বিয়া সহ বিভিন্ন দেশ। করোনার দ্বিতীয় দফার ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে বরিস জনসনের নানা পরিকল্পনা ছিল, তবে সব পরিকল্পনাকে চোখ রাঙিয়ে করোনা এখন আগ্রাসী ভূমিকায়। লন্ডনের মতন ব্যস্ততম এই শহরে এখন নেমে এসেছে অনেকটাই শুনশান নীরবতা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হঠাৎ করে লাগামহীন যুক্তরাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। এমন পরিস্থিতির জন্য করোনার নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে দায়ী করা হচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম নতুন এই ভাইরাসটি। এ বিষয়ে বিস্তারিত জানছেন শোয়েব কবির। ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে জানিয়ে বিপাকে পড়েছে ব্রিটিশ সরকার। লন্ডন সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি শহর ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে, যেটি সর্বোচ্চ পর্যায়ের। নর্দার্ন আয়ারল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের প্রতিটি জায়গাতে পাওয়া গেছে এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের সন্ধান। নতুন ধরনের করোনা ভাইরাসের ধরনটা যে ছড়াচ্ছে, এ কারণে আমরা সবাই আতঙ্কিত। ব্রিটিশ গভর্নমেন্ট নতুন করে রেস্ট্রিকশন দিয়েছে। আমরা আশা করব সবাই আরো সতর্ক হবে। এটা আসলে সিরিয়াসলি আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা যদি হেলায় দুলায় ছেড়ে দিই তাহলে হয়তো এটা মোরলি এফেক্টেড হয়ে যেতে পারে। এটা আসলে অনেক বেশি ডেঞ্জারাস একটা ভাইরাস। এই ভাইরাসের 2 ধরনের সংখ্যা দেখা দিয়েছে। একটি যদি হয় তার বৈশিষ্ট্য পরিবর্তন করে দুর্বল হতে পারে, এবং অপরদিকে হয়তো তার বৈশিষ্ট্য পরিবর্তন করে আরো সক্রিয় হতে পারে। তবে এখন পর্যন্ত ব্রিটিশ বিজ্ঞানী কিংবা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রকার মতামত কিংবা মন্তব্য করেনি। নতুন করোনা ভাইরাসের সংক্রমণের তাণ্ডবে লন্ডন সহ পুরো ব্রিটেন এখন দিশেহারা। এখন দেখার বিষয় বরিস জনসনের সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে এই ভাইরাসের সংক্রমণ রোধে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাসের খবরের পর 2 দিনের জন্য ইংল্যান্ডের সাথে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে আইরিশ সরকার। বড়দিন সামনে রেখে লকডাউন শিথিল করার পরই দেশটিতে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। আয়ারল্যান্ড থেকে জুয়েলের রিপোর্ট। 3 সপ্তাহ হলো লকডাউন শিথিল আয়ারল্যান্ডে। বড়দিন ও নতুন বছরের কেনাকাটায় উপচে পড়া ভিড় জানান দিয়েছিল সংক্রমণ আবারও বাড়বে। বাস্তবে তাই হলো। করোনার প্রথম ঢেউয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা কম থাকলেও দ্বিতীয় ঢেউয়ে অনেক পরিবার আক্রান্ত হয়েছেন। একদিনে 700 বেশি আক্রান্তে আসলে ভয়ে আছি। এই অবস্থায় নতুন বছরের আগেই ফের লকডাউন দিলে সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে। নতুন বছরের প্রথম দিকে আবারও লকডাউন দেওয়ার চিন্তা করেছিল সরকার, কিন্তু সংক্রমণ বাড়ার ফলে নির্ধারিত সময়ের আগেই লকডাউন দেওয়ার যে পরিকল্পনা সরকার করেছে এটা ভালো দিক। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাসের খবরের পর 2 দিনের জন্য ইংল্যান্ডের সাথে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে আইরিশ সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বিশ্বব্যাপী করোনা ভয়াবহতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি জাগাচ্ছে কোভিড ভ্যাকসিনের খবর। আগামী জুনের মধ্যে আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আগের 3 কোটি ডোজ নিয়ে 4.5 কোটি মানুষের জন্য মোট 9 কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে দেশে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন পেতে গেল 5 নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুসারে প্রতি মাসে 50 লাখ করে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা। এর 1.5 মাসের ব্যবধানে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা জানালেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে করোনার ভ্যাকসিন সহ কোভিডের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, জুনের মধ্যে মোট 9 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী উনি আপনার ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনা করছেন। জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এখন তো 3 কোটির মধ্যে তো অ্যাকচুয়ালি 2টা করে তো 1.5 কোটি কোভ্যাক্সের মাধ্যমে সেটা আসবে। সেটা আজকে বললেন যে মে জুন মাসের মধ্যে 3 কোটি লোকের ডোজ আসবে। ওনারা আপাতত অক্সফোর্ড নিয়েই চিন্তা করতেছেন। এদিকে ভ্যাকসিন সংরক্ষণ, প্রয়োগ এবং এরপর ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করার বিষয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। ট্রেনিং অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। কটন যেগুলো ইউজ করা হবে এগুলি কীভাবে ডিসপোজাল করা হবে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া প্রাইভেট সেক্টরের সাথেও ওনারা আলোচনা করছেন যে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। দেশে টিকা আসার বিষয়ে সরকারি সিদ্ধান্ত হলেও মূলত কারা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যের এই ভ্যাকসিন পাবেন সে বিষয়ে কোনো চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডেমু ট্রেন মেরামতের নামে হরিলুট। 2 লাখ টাকা দামের যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে 8 কোটি 25 লাখ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে 10 থেকে 20 গুণ বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে। তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেয়ার আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস আলহির প্রতিবেদনে। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমু ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। 2018-19 অর্থ বছরে 8 কোটি 25 লাখ টাকায় 17টি ডেমু ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে ডেমুর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমু উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে 2টি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো মানে তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। 8 কোটি 25 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে 20 গুণ পর্যন্ত বেশি দামে। চালকের সামনে থাকা 2 লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। একইভাবে 2 লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে 12 লাখ টাকায়, আর 17,000 টাকার জাম্পার কেবল কিনা হয়েছে 3.5 লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সেই সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হয়েছে $4500, বাংলাদেশের টাকায় প্রায় 3.5 লাখ টাকা। এটাও আমি না দেখে বলতে পারবো না এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখবো বা আমরা সেটা দেখব। বর্তমানে 20টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকেই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যসেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা 5,000-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন 4,200 দেশীয় শ্রমিক।
বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির 980 জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় 400 চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় 2200 শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন 3000 দেশীয় শ্রমিকের পাশাপাশি 700 চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি 100-200 শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক 4 জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে চীন থেকে আনা সর্ববৃহৎ ভাসমান ক্রেন তিয়ান-ই বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আনোয়ারা পার্কি সৈকতের বহির্নোঙরে অবস্থান করছে ক্রেনটি। হংকং হয়ে চীনে ফেরত যাবে ভাসমান এই ক্রেনটি। আর এই ক্রেনটি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন সাধারণ মানুষ। নূরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2017 সালের পদ্মা সেতুর স্প্যান বসাতে আনা হয়েছিল বিশ্বের বৃহত্তম ভাসমান ক্রেন তিয়ানি। 3 বছর 9 মাসে সেতুর 42টি পিলারের উপর 41টি স্প্যান বসানো শেষে মুন্সিগঞ্জের মাওয়া থেকে সেটি নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ানি বর্তমানে পার্কি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থান করছে। কাস্টমস ক্লিয়ারেন্স শেষে মাদার ভেসেলে করে ক্রেনটি হংকং হয়ে চীনে নিয়ে যাওয়া হবে। আর ইতিহাসের সাক্ষী হতে এটি দেখতে আনোয়ারা পার্কি বিচে ভিড় করেছেন সাধারণ মানুষ। আমরা আগে তেমন আসতাম না, এটা আসার পর থেকে প্রতিদিনই আসতেছি, সকাল বিকাল অল টাইমে আসতেছি, অনেক গর্বিত মনে করতেছি। ক্রেনটা দেখতে পেরে আমরা খুব খুশি এবং এখানে আসছি এই জন্য। কখনো নাম শুনি নেই, আজকে শুনেছি এবং সরাসরি দেখেছি। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে বিজয়ের মাসে। নতুন প্রজন্মের কাছে বিজয়ের এই মাসে বিশাল একটি উপহার পদ্মা সেতু। আর স্পেন বসানোর কাজে ব্যবহৃত বিশ্বের সর্ববৃহৎ ক্রেনবাহী ভাসমান জাহাজটি দেখতে পেরে খুশি, দেখতে আসা উৎসুক মানুষজন। সবাই দেখে খুব মুগ্ধ হয়েছে এবং যাতে আগামীতে এর থেকে আরো বড় প্রকল্প প্রধানমন্ত্রী নিতে পারে এটার জন্য দোয়া করতেছে। পর্যটকরা আমরা বলতেছে যে ভাই ক্রেনের কাছে নিয়ে যাও, আমরা একটু দেখি, এটা ছোঁয়ার জন্য মানুষ আগ্রহ মানুষের বেড়ে গেছে। যেটা আমাদের দেখা কখনো সম্ভব হতো না, এই পার্কে চড়া আসাতে আমরা দেখছি। আমার মতো একজন ব্যক্তি এটা দেখতে পারে আমি কোনো কল্পনা করতে পারি নাই। চীনে তৈরি 3600 টন ধারণ ক্ষমতার ক্রেনটির দাম 2500 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘন ঘন দেশের বাইরে যান, বিদেশে কিনেছেন বাড়ি গাড়ি, সেই সব দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তথ্য চেয়েছেন দেশের উচ্চ আদালত। ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে এই তালিকা 1.5 মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অর্থ পাচারকারী শনাক্তে আদালতের এই আদেশ বলে মনে করেন আইনজীবীরা। দেশের অর্থ লোপাট করে যারা বিদেশে পাচার করেছেন তাদের ধরতে একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন উচ্চ আদালত, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার অর্থ পাচারকারীদের শনাক্তে দ্বৈত নাগরিকত্ব ইস্যু সামনে আনলেন উচ্চ আদালত। অবৈধভাবে অর্থ উপার্জন করে যারা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে গাড়ি বাড়ি করেছেন সেই সব পাচারকারীদের নাম জানতে চাওয়া হয়েছে। ঘন ঘন বিদেশে যাওয়া আসা করে অর্থ পাচারকারী এমন দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদেরও তালিকা চেয়েছেন উচ্চ আদালত। ডুয়েল পাসপোর্ট এবং ডুয়েল সিটিজেনশিপ নিয়ে যারা আসা যাওয়া করতেছে তাদেরকেও এই তথ্যটা জানাতে বলা হয়েছে। আদালতের এই আদেশ টাকা পাচারকারীদের শনাক্তে কাজে লাগবে বলে মনে করেন দুদক আইনজীবী। যদি কেউ চলে যাচ্ছে বাইরে, টাকা বাইরে ডুয়েল সিটিজেনশিপ নিয়ে সেকেন্ড হোম করছে, ব্যাক হোম পাঠাতে বাড়ি করছে, হয়তো তার তথ্য উপাত্ত পাওয়াতে সহায়তা
হয়তো হবে। আমি মনে করি সেই জন্যই হয়তো হাইকোর্ট ডিভিশন এটা করেছে। দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট থাকা অবৈধ কিছু নয়। আইন অনুযায়ী মিয়ানমার সার্কভুক্ত দেশ ছাড়া শর্ত সাপেক্ষে বাকি যে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের বুকে ছোট্ট বাংলাদেশ, নাম লিটল বাংলাদেশ। বিশ্বের কোথাও রাষ্ট্রীয় স্বীকৃতিতে এমন নামকরণের নজির নেই। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের জন্য এমন সম্মান আদায় করে ইতিহাস গড়েছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের বিশেষ রিপোর্ট। এই দৃশ্যই জানান দেয় যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের অবস্থান। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রাজপথে এভাবেই প্রবাসী বাংলাদেশিরা তুলে ধরেছেন তাদের শত জন্মের লালিত দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। রাষ্ট্রীয়ভাবে লস অ্যাঞ্জেলেসের একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। শহরের প্রাণকেন্দ্রে আলেকজান্দ্রিয়া থেকে নিউ হ্যাম্পশায়ার পর্যন্ত বাংলাদেশি অধ্যুষিত পুরো এলাকাকে লিটল বাংলাদেশ হিসেবে দেওয়া হয় সরকারি স্বীকৃতি। লিটল বাংলাদেশের সাইনটা আমেরিকার মধ্যে দেখে খুব ভালো লাগে, আমাদের গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমেরিকাতে লিটল বাংলাদেশ আমাদের অনেক ভালো লাগলো। লিটল বাংলাদেশ আমেরিকার বুকে একটি মাইলস্টোন। বিশ্বের কোথাও কমিউনিটির মানুষের জন্য স্বীকৃতিপ্রাপ্ত লিটল বাংলাদেশ নেই। 2008 সালের 29 জুলাই এ নামকরণের আবেদন করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর দীর্ঘ শুনানি ও আইনি লড়াই শেষে 2010 সালের 20 আগস্ট তা মঞ্জুর করে স্থানীয় প্রশাসন। লিটল বাংলাদেশকে ঘিরে প্রবাসীরা এখন স্বপ্ন দেখছে শহীদ মিনার ও বৃহৎ পরিসরে বাংলাদেশ কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের। এই লিটল বাংলাদেশকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে হাজারো স্বপ্ন। প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম এবং মমতাবোধ বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে করে দেশে আটকা পড়া প্রবাসীরা শিগগিরই কর্মস্থলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনা মহামারী রুখতে দীর্ঘ প্রায় 9 মাস বন্ধ থাকার পর অবশেষে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, আগামী জানুয়ারি থেকেই অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিমান চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিমান চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতে করে দীর্ঘদিন ধরে দেশে আটকে পড়া সাধারণ শ্রমিক সহ গৃহকর্মীরা কুয়েতে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের আমাদের যে সমস্ত প্রবাসী শ্রমিকরা আটকে আছেন, ইনশাআল্লাহ জানুয়ারিতে ফ্লাইট চালু হতে যাচ্ছে। সরকার বাংলাদেশ বিমানকে কুয়েতে অ্যালাউ করছে, জানুয়ারি থেকে চালু করবে। এই জন্য আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন দেশে যে আটকা পড়ে আছেন এবং 20 নম্বর দাঁড়ি খাদ্য বিষয় যারা আটকা পড়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেই আমাদের কুয়েতে এসে ফিরতে পারবে। এরই মধ্যে অন্যান্য এয়ারলাইন্সে করে ভারত ও ফিলিপিন্স থেকে কুয়েতে ফিরতে শুরু করেছে গৃহকর্মীরা। বাংলাদেশে আটকে পড়া গৃহকর্মীদেরকেও আগামী 24শে ডিসেম্বর থেকে কুয়েতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এক্ষেত্রে ফেরার পর 14 দিনের কোয়ারেন্টিনের পরিবর্তে 7 দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কুয়েতে প্রায় 3.5 লাখ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি রয়েছেন। করোনার কারণে ছুটিতে দেশে ফিরে এ পর্যন্ত আটকা পড়েছেন প্রায় 14,000 প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। বেচাকেনায় জমে উঠেছে পর্যটন নগরী কক্সবাজারের সৈকত এলাকার বার্মিজ দোকানগুলো। সন্ধ্যা হতে এই সৈকত ছেড়ে পরিবার পরিজনদের জন্য উপহার নিতে বার্মিজ দোকানে ঢুকে পড়েন পর্যটকরা। পর্যটন মৌসুমে বেচাকেনা বেড়ায় দারুণ খুশি ব্যবসায়ীরা। করোনায় ক্ষতি কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল সাগর, ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য। দেখার জন্য দাঁড়িয়ে আছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আবার অনেকেই সেই সূর্যের সাথে তুলছেন ছবি। এরপরেই পর্যটকরা সৈকত ছেড়ে ভিড় করছেন বার্মিজ পণ্যের দোকানে। কিনেন পরিবার পরিজনের জন্য আচার, জুতো, শামুক ঝিনুক সহ নানা পণ্য। বাংলাদেশে একটা সবথেকে বড় টুরিস্ট জায়গা,
তো এখানে নেওয়ার মতো অনেক কিছুই আছে, কিছু ইউনিক জিনিস আছে, এগুলো আমরা এখান থেকে নিয়ে যাই, তো বাসে সবাই অনেক পছন্দ করে। দামটা রিজনেবল, বেশি না। চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাওয়ার, যাতে করে আমরা পরবর্তীতে এখন থেকে 2 বছর 3 বছর পরে দেখলে বুঝতে পারি যে না অমুক সময় গিয়েছিলাম, এজন্যই কেনাকাটা করা। সৈকতের কলাতুলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সন্ধ্যা হতেই বেচাকেনা জমে উঠে বলে জানালেন দোকান মালিকরা। গত 2 মাস ধরে আমরা বেশ কেনাকাটায় ব্যস্ত আছি। এই মৌসুমে সবচেয়ে বেশি পর্যটকের আশাবাদী ছিলাম এবং আমরা তা পেয়েও গেছি। শনিবারে হলে আপনার 70, 80, 1 লক্ষ এরকম সেল হয়, আর অন্যান্য দিন হলে আপনার 40, 50, 30 এরকম পার ডে থাকে। আর ব্যবসায়ী সমিতির নেতা জানালেন বেচাকেনা বাড়ায় করোনার ক্ষতি কাটিয়ে উঠছেন তারা। আশা করি সামনে আরও ভালো ব্যবসা হবে, পর্যটক আসলে আমরা ব্যবসা করতে পারবো এবং যেই 4 মাস আমরা বসেছিলাম সেটা কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করি ইনশাল্লাহ। সৈকতের সুগন্ধা, কলাতুলি ও লাবণী পয়েন্টে সহস্রাধিক বার্মিজ দোকানে নিয়োজিত রয়েছেন 10,000-এর বেশি কর্মচারী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পিঠা ছাড়া বাঙালির জীবনে শীত যেন পরিপূর্ণতা পায় না। সুস্বাদু মুখরোচক পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রাম ছেড়ে এখন শহরেও জনপ্রিয়। দিনাজপুরে চলছে 2 দিন ব্যাপী পিঠা উৎসব। পিঠার স্বাদ নিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের উপচে পড়া ভিড়। নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতেই পিঠা উৎসবের আয়োজন জানান আয়োজকরা। পিঠা উৎসব পাটিসাপটা, পাতাকুড়ি, পাতা পিঠা, চিতই, ভাপা, নুনিয়া, নারিকেলের পিঠা, গোকুল পিঠা, দুধ পুলি, গাজরের পিঠা, পাকান, নকশি, দুধ চিতাই, কি নেই। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে নারীদের সংগঠন গার্লস অব হেভেন দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করে 2 দিন ব্যাপী পিঠার এই মহোৎসব। উদ্বোধনী দিনে পিঠার স্বাদ নিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের ছিল উপচে পড়া ভিড়। নারী উদ্যোক্তারা তাদের তৈরি পিঠা নিয়ে উৎসবে আসেন। ছোট করে, ছোট পরিসরে হোক, শহুরে আচরণেরই হোক, তাও হচ্ছে, এটি দেখে ভালো লাগছে। মেয়েরা কাজ করছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। গার্লস অব হেভেন যে আয়োজন করে প্রত্যেক বছর, এটা আসলেই অনন্য। আমরা চাই এরকম উৎসব হতে থাকুক, আর আমাদের নিউ জেনারেশন বাচ্চারা যেগুলো আছে তারা দেখুক, শিখুক। দর্শকদের উপস্থিতি নারী উদ্যোক্তাদের মধ্যে সাড়া জাগিয়েছে। আমরা 11 রকমের পিঠার আইটেম রেখেছি, তো সারা অনেক ভালো আমরা পেয়েছি। গ্রাম বাংলার এই পিঠা উৎসবকে আমরা একটু উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে নারী উদ্যোক্তারা যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্যই পিঠা উৎসবের এই আয়োজন। নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের পাবলিকেশনের জন্য আমরা এই পিঠা মেলা বা পিঠা উৎসবটা আয়োজন করেছি। পিঠা উৎসবে 30টি স্টলে 100 প্রকার পিঠার পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই উৎসব মঙ্গলবার শেষ হবে। সময় সংবাদ, দিনাজপুর। ময়মনসিংহে অনুষ্ঠিত ক্রিকেট লিগ MPL-এ জয় পেয়েছে ময়মনসিংহ থান্ডার্স ও ময়মনসিংহ রাইডার্স। প্রথম ম্যাচে থান্ডার্স 4 উইকেটে ময়মনসিংহ টাইগার্সকে হারায়, আর দ্বিতীয় ম্যাচে রাইডার্স 8 রানে হারায় ময়মনসিংহ ইগলসকে। খেলা দেখতে এদিন সার্কিট হাউস মাঠে ঢল নামে দর্শকদের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 বলের এই টুর্নামেন্টের আয়োজন করে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। হোসেন আলীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। ম্যাচ শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ সার্কিট হাউস মাঠের চারপাশ। প্রিয় দলের খেলা দেখতে আগে ভাগেই চলে আসেন মাঠে। ময়মনসিংহ প্রিমিয়ার লিগ MPL-এর প্রথম ম্যাচে ময়মনসিংহ টাইগার্সকে 4 উইকেটে হারায় ময়মনসিংহ থান্ডার্স। অধিনায়ক শোভাগত হোমের অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় থান্ডার্স। দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ ইগলসকে 11 রানে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্সের অলরাউন্ডার মনির হোসেন হয়েছেন ম্যাচ সেরা। আসলে এটা টিম ওয়ার্ক, আমার একার পারফরমেন্স তো হয় না, সবাই কন্ট্রিবিউট ছিল। সেভাবে আমি যেভাবে চেয়েছিলাম সবাই সেভাবেই চেষ্টা করেছে, তো দিন শেষে আর কি আমাদের রেজাল্ট এসেছে। সকালে উইকেটটা একটু স্লো ছিল, প্রথম দিকে আর্লি উইকেট ডাউন হওয়াতে আশরাফুল আমাদের মেন ব্যাটসম্যান রান করতে পারে নাই। তারপরে কিছু LBW বল নিচু হওয়াতে আমরা কিছুটা
পিছিয়ে গেছিলাম। 11 থেকে 14 নম্বর ওভারটা একটু পিছিয়ে গেছি, ওই 4 ওভারে 50 রান আসাতে মানে আমরা আর কভার করতে পারিনি। 148 রান এই উইকেটে একটা ভালো স্ট্যান্ডার্ড রান। আমার টিম খুব আমাকে সাপোর্ট করছে, আমার কোচ, আমার ক্যাপ্টেন, আমার টিম অফিসিয়াল খুব আমাকে সাপোর্ট করছে। বঙ্গবন্ধু টি-20 রেশ কাটতে না কাটতেই দারুণ সাড়া ফেলেছে এমপিএল। প্রিয় দলের খেলা দেখে দারুণ উচ্ছ্বসিত দর্শকরা। এই প্রথম ময়মনসিংহে এত বড় জাতীয় দলের ক্রিকেটাররাও খেলছে, খুব ভালো লাগছে সবকিছু মিলায়া। এখানে হাজার হাজার দর্শক আছে, তাদেরকে নিয়ে উচ্ছ্বাস দেখতে অনেক ভালো লাগছে। জনগণ সবাই উৎসাহিত, আমরা উৎপূর্ণ 6টি দল খেলছে, জাতীয় দলে প্রায় 12 জন খেলোয়াড় আছে। চমৎকার একটি আয়োজন হয়েছে এবং আয়োজক কমিটিকে আমরা আমাদের এই দর্শক পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এদিকে আগামীতে আরও বড় পরিসরে এমপিএল আয়োজনের কথা জানালেন আয়োজকরা। সবার সহযোগিতা পাই, ডেফিনেটলি এই ভুলগুলো ওভারকাম করে এই টুর্নামেন্টটাকে আমরা ভালো স্টেজে নিয়ে যেতে পারবো আরও। প্লাস হইলে আমার মানুষের ক্রিকেটটাকে মানুষের লিগগুলি বা একাডেমি বিভিন্ন টুর্নামেন্টগুলি আমরা করার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করবো আমরা। খেলায় হাজারো দর্শকের চাপে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। ক্রিকেটের মাঠে একসাথে এত দর্শক এর আগে আর দেখেনি ময়মনসিংহ। করোনার মধ্যেও এমপিএলে দর্শকের যেমন ঢল নেমেছে, তেমনি এর মাধ্যমে ময়মনসিংহের ক্রিকেটেও নতুন জাগরণ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি ফ্লাইট বন্ধে বিপাকে যাত্রীরা। মঙ্গলবার থেকে ওমানেও নিষেধাজ্ঞা। একের পর এক ফ্লাইট বাতিলে অচল ইউরোপ। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে দেশে আসবে 6 কোটি ডোজ ভ্যাকসিন। জানানো হলো মন্ত্রিসভার বৈঠকে পাবেন 4.5 কোটি মানুষ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।